আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস। বহু কষ্টে অর্জিত এই স্বাধীনতা, বহু রক্তক্ষয়, বহু স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগ। তারা বিদেশি শাসকদের হাত থেকে প্রচুর নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। তাদের একটি কথা ছিল, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায়। তখন আমাদের শত্রু হচ্ছে একদল বিদেশি শাসক, যারা এই ভারতবর্ষের মতো একটি প্রাচীন সভ্যতার অধিকারী, প্রাচীন ঐতিহ্য, প্রাচীন সংস্কৃতির অধিকারী একটি দেশকে বাহুবলে দখল করেছিলেন। এবং তারপরে তারা এটিকে তাদের নিয়ন্ত্রণে দীর্ঘকাল রেখেছিলেন। ছলে বলে কৌশলে তারা এই দেশটিকে তাদের অধিকারে রেখেছিলেন। এখানকার সম্পদ তারা লুণ্ঠন করেছিলেন এবং তারা আমাদেরই অর্থে নিজেদের দেশকে সমৃদ্ধ করেছেন। এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম। সারা ভারতবর্ষের মানুষ রুখে দাঁড়িয়েছিলেন বললে ভুল হবে। জায়গায় জায়গায় রুখে দাঁড়ানোর ব্যাপারটা কিন্তু বেশ মজার। এখানে এমন নয় যে সারা দেশের মানুষ একবারে মুষ্টিবদ্ধ হয়ে একত্রিত হয়ে আক্রমণ করছে। তাদের মধ্যেও নানা রকমের বিভেদ বিভ্রান্তি থাকে, লোভ থাকে, প্রলোভন থাকে এবং এ একটা অদ্ভুত কূটনৈতিক কৌশল, যা দিয়ে শাসকরা একটি দেশকে দীর্ঘকাল ধরে নিজেদের ক্ষমতায় রাখেন। ভারতবর্ষে আমরা বহু ছল চাতুরি দেখেছি এবং আমরা যাদের সবচেয়ে বেশি ঘৃণা করি, ইংরেজ, যারা এই দেশটিকে দখল করেছিলেন, তারা যে শুধুই খারাপ করেছিলেন তা নয়, কিছু কিছু ভালো করারও চেষ্টা করেছিলেন। সেটা আর কিছুই নয়, এই ভারতবর্ষ যেন তাদের কাছে একটি জিওল মাছের মতো। যতদিন এটিকে বজায় রাখা যায় এবং যেটিকে শোষণ করা যায় তা নিজেদেরই ভালো। কিন্তু একটি কথা আছে না, দিও কিঞ্চিত না করো বঞ্চিত, এবং তারা অনেক রকমের শ্রেণী বৈষম্য তৈরি করলেন। জমিদার, মধ্যস্বত্বভোগী, প্রজা এবং একদল নীলকর সাহেব এসে পড়লেন, তাদের অত্যাচার, এরকম নানা ধরনের ঘটনা ঘটতে লাগলো। এবং আমরা অসহায়ের মতো, যেহেতু আমরা তখনও সেইভাবে সংঘবদ্ধ হতে পারিনি, তার কারণ হচ্ছে স্বামীজি তার শিকাগো লেকচারে বলেছিলেন, ভারতবর্ষ কোনোদিন কোনো অন্য দেশকে আক্রমণ করেনি। আমাদের যুদ্ধটা একটু অন্যরকম। সেই যুদ্ধটা কীরকম না, মানুষকে মানুষের নিজের অন্ধকার থেকে মুক্ত করাটাকেই স্বাধীনতা। এবং মুক্ত মানুষের মুক্ত চিন্তায় একটা দেশ সমৃদ্ধ হয়। তা আমরা অনেক রকমের ক্রস মন্তব্য, ক্রস কালচার ইত্যাদির মধ্যে দিয়ে শতাব্দীর পর শতাব্দী এসে আমরা 15ই আগস্ট 1947 আমরা আমাদের স্বাধীন পতাকাটাকে আকাশে উত্তোলন করার অধিকার লাভ করলাম এবং আমাদের জাতীয় সঙ্গীত তৈরি হলো। আমরা খুব উল্লসিত হলো। কিন্তু যে কোনো উল্লাসের স্থায়িত্ব বেশি দিন থাকে না। এরপরে যখন আমাদের দেশের শাসকরা একত্রিত হয়ে এই দেশটিকে শাসন করার কাজে নামলেন, একটি সংবিধান তৈরি করলেন এবং সেই সংবিধানে বিভিন্ন বিভাগ রাখলেন। কি রাখলেন না, প্রত্যেকটি মানুষের এখানে সমান অধিকার, প্রত্যেকটি ধর্মমতের মানুষের স্বাধীন ধর্মাচরণ করার অধিকার, প্রত্যেকটি মানুষকে শিক্ষিত করতে হবে, স্বাস্থ্যবান করতে হবে এবং শ্রেণী বৈষম্য দূর করতে হবে। ধনী দরিদ্রের মধ্যে যে ব্যবধান আছে সেটাকে কমিয়ে আনতে হবে। প্রত্যেকের জন্যে একটি সুখের সংসার তৈরি করে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক সুন্দর সুন্দর কথা দিয়ে একটি সংবিধান তৈরি হলো। কিন্তু কথাটা হলো এই সংবিধানকে যারা সম্মান জানাবেন এবং সেই সংবিধান অনুসারে যারা কাজ করবেন, তারা কতটা তৈরি হতে পেরেছেন? এ প্রশ্ন আজকে এখন উঠছে কেন? তার কারণ হচ্ছে যে আমরা যে স্বাধীন ভারত চেয়েছিলাম, যে স্বাধীন ভারতের স্বপ্ন স্বামীজি দেখেছিলেন, যে স্বাধীন ভারতের স্বপ্ন নেতাজি দেখেছিলেন, যে স্বাধীন ভারতের স্বপ্ন বিপ্লবীরা দেখেছিলেন,
সেই স্বাধীন ভারত আমরা এখনো গড়ে তুলতে পারিনি। এর কারণ আমাদের চরিত্র। স্বামীজি এক জায়গায় বলছেন, স্বাধীন দেশের নাগরিকরা দেশকে এত ভালোবাসে যে তারা দেশের জন্য প্রতি মুহূর্তে প্রাণ দিতে প্রস্তুত। গিয়ে বলেছিলেন, দেখে এসো জাপান। তিনি বড় প্রশংসা করতেন জাপানের। জাপানে যখন আণবিক বোমা পড়ল হিরোশিমায় এবং লক্ষ লক্ষ মানুষ মারা গেলেন, তারপরে কিন্তু জাপানে আত্মহত্যার রেট অত্যন্ত বেড়ে গেল। জাপানিরা এটাকে গ্রহণ করতে পারলে না, তারা হতাশায় এমন নিমজ্জিত হলো যে আত্মহত্যার রেট একেবারে প্রচণ্ড বেড়ে গেল। এই হচ্ছে জাপান। স্বামীজি সেই কারণে বারে বারে বলতেন, ছোট্ট রুমালের মতো একটা দেশ দেখে এসো তারা কি করেছে। আমরা অনেক উপদেশ পাই, অনেক রকম দেখার কথা শুনি, অনেক রকম ভাবার কথা শুনি, এবং একই সঙ্গে যখন আমরা শুনছি স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, তখনই দেখছি আরেকটি শব্দ আসছে, বিপ্লব। বিপ্লব বিপ্লব চাই। ফরাসি বিপ্লবটা যখন বিপ্লবীদের হাত থেকে বেরিয়ে গেল, তখন অরাজকতায় পরিণত হলো। অতএব স্বামীজি আবার ফরাসি বিপ্লবের চেয়ে আমেরিকান বিপ্লবকে, ফ্রিডম ফাইট, আমেরিকার বিপ্লবকে অনেক বেশি শ্রদ্ধা করতেন। অত বড় একটা দেশ, সেখানকার সমস্ত মানুষ একত্রিত হয়ে সমস্ত মানুষের জন্য চিন্তা করেছেন। স্বাধীনতা মানে হচ্ছে আমি ভালো থাকবো, তুমি খারাপ থাকবে। রাজা চলে গেছে, বিদেশি রাজারা চলে গেছে, এবার আমরা বসেছি রাজ সিংহাসনে। আমাদের চরিত্রটাও তো প্রায় একই রকম। অর্থাৎ তোমরা আমাদের পদানত থাকবে, তোমরা সমালোচনার অধিকারী নও। আমরা যা বলবো মাথা নিচু করে সেইটি শুনবে। এই যে একটা ব্যাপার চলেছে দীর্ঘকাল ধরে, এর থেকে কিন্তু মুক্তি আমরা পাচ্ছি না। কবি সুকান্তকে সেই কারণে আমরা বলি, তিনি হচ্ছেন বিপ্লবী কবি। তিনি যেটি চেয়েছিলেন, এই অসাম্য দূর করার চেষ্টা করেছিলেন। এবং তিনি চেয়েছিলেন যারা ফুটপাতে পড়ে আছে, যারা দুবেলা ভালো করে খেতে পায় না, যারা শিক্ষার অধিকার পায় না, তাদের কাছে স্বাধীনতার কথা শোনাচ্ছ তোমরা, স্বাধীনতার স্বর্ণচিত্র এঁকে দিচ্ছ তাদের সামনে, তাতে লাভটা কী হচ্ছে? তুমি আছো 3 তলায়, 4 তলায়, 5 তলায়, 16 তলায়, সেখানে তুমি তোমার একটি নিজের জগৎ তৈরি করে নিজের সুখে আচ্ছন্ন হয়ে আছো। একবার কি বারান্দায় দাঁড়িয়ে সামনের বস্তির দিকে তাকিয়েছো? সেখানে কি দেখেছো তারা কিভাবে আছে? ওই দিকে দাঁড়িয়ে একটি সিগারেটের ধোঁয়া ছেড়ে, ওরা হচ্ছে থার্ড ক্লাস, ওরা হচ্ছে বস্তিবাসী, ওরা ওয়াস্ট। সুকান্ত এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তখনই, যখন এই ব্যবধানটা এতটা প্রকট হয়নি। ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর থেকে এই যে বৈষম্য, এই যে শ্রেণী বৈষম্য, এই যে ওপরতলা নিচের তলা বিভাজন, এটাকে আমরা এখনো বোঝাতে পারিনি, শিক্ষিত এবং অশিক্ষিত। স্বামীজি এক জায়গায় বলছেন, আমাদের এদেশের একটা মুশকিল, কেউ যদি গ্রামের ছেলে শিক্ষিত হয়ে আমেরিকা চলে যায়, সে তখন তার নিজেরই গ্রামের লোককে ঘৃণা করতে শেখে। এটা কিন্তু বিদেশিদের মধ্যে নেই। এই যে সকলের সঙ্গে বসে একই সঙ্গে অন্ন ভাগ করে রুটি ছিঁড়ে খাওয়া, তোমার দুঃখে আমার চোখে জল, আমার দুঃখে তোমার চোখে জল, এই যে একটা অদ্ভুত ধরনের পৃথিবী তৈরির কথা স্বামীজি ভেবেছিলেন। এটি হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতির কথা, এটি হচ্ছে আমাদের বেদের সংস্কৃতির কথা, এটি হচ্ছে আমাদের ঋষি ভারতের কথা। সে যখন হলো না, তখন আমরা এখনো শুনছি বিপ্লব বিপ্লব, চারিদিকে বিপ্লব। এবং কবি সুকান্তের যে কবিতা, সেই কবিতাতে কিন্তু এই রকম এই হ্যামার স্ট্রাইকিং আছে। তিনি হাতুড়ি মেরে মেরে বলতে চাইছেন যে কথা তিনি বলতে বলতে তার জীবনটিকে শেষ করে দিয়ে চলে গেলেন। এবং তার এই যে কবিতা নিচয়, যেগুলি এখনো পর্যন্ত আমরা আবৃত্তি করি, আগের মতো না করলেও করি, এবং নির্জনে বসে বসে পড়ি, এবং মাঝে মাঝে উৎক্ষিপ্ত হয়ে উঠি, কবে কবে সেই সোনার ভারত আসবে, যেখানে প্রত্যেকটি মানুষ হাসবে, প্রত্যেকটি মানুষ তার সদ্ভাবের হাতটি আরেকজনের কাঁধে রাখবে। এখানে ধর্মে ধর্মে বিভাজন, শ্রেণী বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সাম্যের কথা আমরা, সাম্যে হৃদয় গান গাও, সাম্যে হৃদয় গান গাও, এও তো একটা গান আছে।
সেই কারণে আমার শেষকালে মনে হয় স্বামী রবীন্দ্রনাথের ওই কথাটি মনে হয়, বরিশ ধরা আমাদের শান্তির বাড়ি। কি সুন্দর চিত্র, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঊর্ধ্বমুখে দাঁড়িয়ে আছে, বর্ষণ করো তোমার শান্তির বাড়ি। শান্তি, শুধুমাত্র বিপ্লব 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 করে, শুধু বিপ্লব করে একটা জাতি কখনো এগোতে পারে না। একদল ক্ষমতায় আসবে, আরেক দল টেনে নামাবে, তারা আবার ক্ষমতায় উঠবে, তাদের একদল টেনে নামাবে। এ যেন সেই সাপলুডো খেলা, এ যেন সেই শামুকটা যে রাত্রিবেলা বাঁশ বেয়ে বেয়ে উঠে যাচ্ছে কিন্তু টপে পৌঁছতে পারছে না, তার আগেই হড়কে দিনের বেলা আবার হড়কে অনেকটা নিয়ে আসে। অতএব এই যে ওঠা পড়া, এই যে দোলাচল, তাহলে আমরা আজকে এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা যে জিনিসটা করতে চাইছি, আমরা আরেকবার সুকান্তের কবিতাগুলো পড়ি না, পড়ে আমাদের রক্তের ধমনীতে রক্তস্রোতটাকে আরেকটু সচল করি, আরেকটু ধাবমান করি, এবং তারপরে একটু ভাবতে বসি, আমার কি এখানে কোনো কর্তব্য আছে, আপনার কি কোনো কর্তব্য আছে, আপনাদেরই কি কোনো কর্তব্য আছে? শুধুমাত্র সমালোচক হলেই হয়ে যাবে? কোদালটা পড়ে রইল, জমিটাও পড়ে রইল, আমি দাঁড়িয়ে রইলাম আমার সুন্দর বাংলোর বারান্দায়, আমি অপেক্ষা করে আছি কখন চারটে লোক এসে কোদাল তুলে নিয়ে কোপাতে থাকবে। কেন আমি নিজে গিয়ে কোপাতে পারি না? স্বামীজি এই কথাটাই বলছেন, যাও দেখে এসো বিদেশে। তারা প্রত্যেকে নিজের কাজ নিজে করে, তারা এরকম হুকুম করে না, এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও। নিজের কাজ নিজে করো, নিজে পরিচ্ছন্ন থাকো। স্বাধীনতা বাইরে নেই, স্বাধীনতা রয়েছে তোমার ভেতরে। আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তুমি কোনোভাবেই আমাকে দাবিয়ে রাখতে পারবে না। আমার সেলফ, আমার আত্মা, এই যে দেহ আর আত্মাকে আলাদা করে নিয়ে স্বামীজি এই যে আত্মার ঐশ্বর্য উজ্জ্বল হবার কথা বলেছেন, এ কথা তো একালে কেউ বলে না। এইখানেই হয়েছে মুশকিল। আমরা তো একটা নেশনকে তৈরি করতে পারলাম না। আমরা ব্রিজ করছি, আমরা দ্রুতগামী ট্রেন করছি, আমরা অনেকগুলো এয়ারপোর্ট করছি, আমরা বড় বড় হাসপাতাল করছি, বড় বড় দামি দামি শিক্ষা প্রতিষ্ঠান করছি, সবই করছি। কাদের জন্য করছি? যাদের ক্ষমতা আছে। বিনা পয়সায় তো নয়, মোটা টাকা দাও, সেখানে তোমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাও, এবং তারপরে তারা বিদেশে চলে যাও। এই যে অলাত চক্র, এর থেকে আমাদের কে বার করবে? কোথায় সেই নেতা, কোথায় সেই গোষ্ঠী, কোথায় সেই শাসন? এক বড় বিক্ষোভ, ক্ষোভের ব্যাপার। আপনাকে আর কতকাল অপেক্ষা করবো, আর কতকাল রইব বসে? পরাণ খুলে বধূ আমার, নমস্কার। আগামীকাল 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। ভারত মাকে জানাই আমার অসংখ্য প্রণাম ও শ্রদ্ধা। তবে কাল শুধু স্বাধীনতা দিবস নয়, 1926 সালের ওই দিনেই জন্মগ্রহণ করেছিলেন সর্বকালের সেরা কবি সুকান্ত ভট্টাচার্য। তাঁকে প্রণাম জানিয়ে আমি রত্না বিশ্বাস ইউটিউব সঞ্জীবনী সুধা চ্যানেলে তার দুটি কবিতা আগ্নেয়গিরি ও ছাড়পত্র পাঠ করলাম। আগ্নেয়গিরি। কখনো হঠাৎ মনে হয় আমি এক আগ্নেয় পাহাড়। শান্তির ছায়া নিবিড় গুহায় নিদ্রিত সিংহের মতো চোখে আমার বহুদিনের তন্দ্রা। এক বিস্ফোরণ থেকে আর এক বিস্ফোরণের মাঝখানে আমাকে তোমরা বিদ্রূপে বিদ্ধ করেছ বারংবার। আমি পাথর, আমি তা সহ্য করেছি। মুখে আমার মৃদু হাসি, বুকে আমার পুঞ্জীভূত ফুটন্ত লাভা। সিংহের মতো আধ বোঝা চোখে আমি কেবলই দেখছি মিথ্যার ভিতে, কল্পনার মশলায় গড়া তোমাদের শহর। আমাকে ঘিরে রচিত উৎসবের নির্বোধ অমরাবতী, বিদ্রূপের হাসি আর বিদ্বেষের আতশবাজি। তোমাদের নগরে মদমত্ত পূর্ণিমা। দেখো, দেখো ছায়া ঘন, অরণ্য নিবিড়, আমাকে দেখো, দেখো আমার নিরুদ্বিগ্ন বন্যতা। তোমাদের শহর আমাকে বিদ্রূপ করুক, কুঠারে কুঠারে আমার ধৈর্যকে করুক আহত। কিছুতেই বিশ্বাস করো না আমি ভেসোভিয়াস ফুজিয়ামার সহোদর।
তোমাদের কাছে অজ্ঞাত থাক ভেতরে ভেতরে মোচড় দিয়ে ওঠা আমার অগ্নুদ্গার, অরণ্যে ঢাকা অন্তর্নিহিত উত্তাপের জ্বালা। তোমার আকাশে ফ্যাকাশে প্রেত আলো, বুনো পাহাড়ে মৃদু ধোঁয়ার অবকুণ্ঠন। ও কিছু নয়, হয়তো হয়তো নতুন এক মেঘদূত। উৎসব করো, উৎসব করো, ভুলে যাও পেছনে আছে এক আগ্নেয় পাহাড়। বেসুবিয়াস ফুজি আমার জাগ্রত বংশধর, আর আমার দিনপঞ্জিকায় আসন্ন হোক বিস্ফোরণের চরম পবিত্র তিথি। ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি, আসন্ন যুগের পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস।